This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাইকোর্টে বিজেপি নেতা অর্জুন সিং এর রক্ষা কবচ 26শে মার্চ গুলি বোমাবাজির মামলায় সাময়িক স্বস্তি। আগামীকাল মামলার শুনানি পর্যন্ত অর্জুনের বিরুদ্ধেও কোনো কঠোর পদক্ষেপ নয় জানালো হাইকোর্ট। পুলিশের আবেদনের ভিত্তিতে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্যারাকপুর আদালত। হাইকোর্টে সাময়িক স্বস্তি অর্জুনের। অর্জুন সিং কি বলেছেন শুনুন। আমি তো প্রথম দিন থেকেই বলছি কি আমাদের আইনের উপরে বিশ্বাস আছে, সরকারের উপরে বিশ্বাস নেই। পুলিশ কোর্ট যেভাবে না কিছু শুনে, না কোনো তথ্য দেখে, না কোনো, বারবার বলেছিলাম কি ভিডিও ফুটেজ শো করুক পুলিশ, কিন্তু ভিডিও ফুটেজে যার নাম যে অপরাধীদেরকে তৃণমূলের অপরাধীদেরকে শো করছে তার নামে সুমোটো করেছে, তারপরে আমার নামে ওয়ারেন্ট বের করেছে। অদ্ভুত ব্যাপার আছে। আমার মহামান্য আদালতের উপরে সম্পূর্ণ আস্থা আছে, তারা সবকিছু কালকে শুনবেন, কালকে দেখা যায় কাল কি হচ্ছে। অন্যায় করেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব এবং সেই ব্যবস্থা নিয়েছেন এবং লোয়ার কোর্ট থেকে তার একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। আমরা আশাবাদী নই, আমরা এখনো পূর্ণ বিশ্বাসী যে আগামী দিন অর্জুন সিং অ্যারেস্ট হবে। কোর্টের রায়ে হতে পারে, কোর্টের কথা আমরা মানতে বাধ্য, সেই জায়গাটা মেনে নেওয়া হবে। নিশ্চয়ই তার উপরে কোর্টে সেটা আবার কোর্টে যাওয়া হবে, আশা করি খারিজ হয়ে নিশ্চয়ই সে অ্যারেস্ট হবে। দু একদিনের মধ্যেই গ্রেফতার হবেন অর্জুন সিং, দাবি কামারহাটির বিধায়ক মদন মিত্রর। দিল্লি থেকে বাংলাদেশ হয়ে দুবাই এর রাস্তা খুঁজছেন, পালাবার পথ না পেয়ে দিল্লিতে বিজেপির অফিসে আশ্রয় নিয়েছেন অর্জুন, দাবি মদন মিত্র। গ্রেপ্তার হবে মানে ম্যাক্সিমাম কাল বা পরশু। হ্যাঁ, দিল্লি থেকে বাংলাদেশ হয়ে দুবাইয়ের রাস্তা খুঁজছে, তো সেগুলো সব বলা আছে। গুলি চালালে গ্রেপ্তার হবে না। 100টা পুলিশ ওকে ঘিরে রেখেছে, তাতে ভয় বাড়ির মধ্যে লুকিয়ে পালিয়ে দৌড়তে পেছন দিক দিয়ে দৌড়ে পালাবার পথ নেই, দিল্লিতে গিয়ে বসে আছে বিজেপি দপ্তরে। অ্যারেস্ট হবে, এত খুন করেছে, এতই করেছে। ম্যাক্সিমাম 24 ঘন্টা। দিল্লি থেকে বাংলাদেশ হয়ে বা শিলিগুড়ি হয়ে চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশ হয়ে দুবাই, এত সহজ হবে বলে মনে হয়। পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণে গ্রেফতার বাড়ি মালিক চন্দ্রকান্ত বণিক, এখনো পলাতক তার ভাই। প্রাণহানিতে এখনো বহু প্রশ্নের উত্তর কিন্তু অধরা। পঞ্চায়েতে দেওয়া ট্রেড লাইসেন্সে এত বড় বাজির ব্যবসা? পাথর প্রতিমায় 8 মৃত্যুর নেপথ্যে দায় কি প্রশাসনেরও? মাথায় কোনো প্রভাবশালীর হাত থাকায় চুপ ছিল প্রশাসন। আর এর আগেও একবার তো গ্রেফতার হন কারখানার মালিক চন্দ্রকান্ত। বাজেয়াপ্ত করা হয় 68 কেজি বাজি সেই সময়। তারপরেও পুলিশের টনক নড়ল না কেন? নাকি সব জেনেও পুলিশ চুপ ছিল? মুখ্যমন্ত্রীর আশ্বাসে 2 বছর পার হয়েছে, কবে হবে বাজির ক্লাস্টার? ঢোলাহাটের ঘটনায় উঠছে প্রশ্ন। বেদনাদায়ক মানে আর কি বলে বসার। আমরা তো একটা ফ্যামিলি নিঃশেষ হয়ে গেছে, এর থেকে কষ্ট বেদনা আর মুখে বলে কি করে বোঝাতে পারি। 2 বৌমা ছিল, 2 নাতি ছিল, 2 নাতনি ছিল। এখন তো ভাইপোর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। না, এটা যদি বলে সরকার ভুল করবে, কারণ সে একটা লাইসেন্স প্রাপ্ত, সরকার তো তারই লাইসেন্স দিচ্ছে। বেআইনিভাবে বাজি তৈরির কথা জেনেও চুপ ছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। চন্দ্রকান্ত বণিকের লাইসেন্স আছে কিনা জানেই না স্থানীয় পঞ্চায়েত। কোথায় চন্দ্রকান্ত বাজি সাপ্লাই করত তা অবশ্য জানেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। নিজেদের ভুল মানলেন পঞ্চায়েত প্রধান, বলছেন নজর রাখা উচিত ছিল। এতদিনে হুঁশ ফিরেছে তৃণমূলের প্রধানের। বানাচ্ছে তার লাইসেন্স আছে কিনা এটা ওকে জিজ্ঞাসা করা, পঞ্চায়েতে ডেকে। আপনাদের যে আইন আছে, সরকারের আইন মেনে যে ডেকে জিজ্ঞাসা করা যাবে। আমি এইভাবে জিজ্ঞাসা করিনি, কিন্তু শুনেছি যে ও লাইসেন্স করছে এই পর্যন্ত, যে ফায়ার ব্রিগেডের লাইসেন্স নিচ্ছে বা করছে এইগুলো। ও তো আগে অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার পর ওকে কিছু জিজ্ঞাসা করেন? 2022 সালে অ্যারেস্ট হয়েছিল। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল, সেটাও আমার কমপ্লেনে।
থানাতে কমপ্লেন করার কারণ কি কমপ্লেন করেছিলেন? যে এখানে এইসব মানে কি বাজি টাজিগুলো বানাচ্ছে, এগুলো এদের কি লাইসেন্স আছে কিনা বা না আছে কি। দেখুন, এটা আমি সরাসরি করতে যাওয়া মানে আমার তার সরাসরি বিরোধিতা করা, আর রাজনৈতিকভাবে এরা আমার দল করতো না, একদম স্টেট কার্ড বলছি। বর্তমানে ওর ফ্যামিলি, আদার্স ফ্যামিলিরা বিজেপি করতো। যখন বেরিয়ে এলো আবার দেখছেন আবার বাজি বানাচ্ছে, তখন আবার আমি মানে বারে বারে একটা লোকের সঙ্গে আমি এই বিতর্কের ঝগড়ায় জড়াতে যাচ্ছি কেন? প্রতি বছর সে তো লাইসেন্স রিনিউয়াল করতে হয়, সে কি রিনিউয়াল করতো? রিনিউয়াল আমাদের পঞ্চায়েতে বলো না, আমি এইভাবে কোনো নথিভুক্ত নেই। একবার আমরা জেনেছিলাম, তখন ওকে থানায় তুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, থানা ওকে ধরেও নিয়ে গেছিল। তারপর যখন থানা থেকে বেরিয়ে বা জামিন পেয়ে আবার তো সে একই ব্যবসা করলো, তখন আর নজরদারি কেন করলেন না? সেটা হয়তো আমাদের একটু ওই জায়গাটা একটু ঘাটতি হয়েছে, এতটা করে দেখা হয়নি, যেহেতু প্রশাসন লেভেলে চলে গেছিল। সেই কারণে হয়তো আমরা প্রশাসন লেভেলে যাওয়ার ফলে আর আমরা এতটা তখন হয়তো ওই গুরুত্ব দিইনি, এটা আমাদের ত্রুটি ছিল। মুর্শিদাবাদের রেজিনগরে নজর রাখে, কারণ সেখানে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। রেজিনগরের নাজিরপুরে বাঁশ বাগান থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার। ঘটনাস্থলে সিআইডির বম্ব স্কোয়াড পৌঁছেছে। কে বা কারা বোমাগুলি মজুত করেছিল তদন্ত করছে পুলিশ। কৌশিক রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৌশিক, এখনো পর্যন্ত পুলিশ কিছু বললো? বম্ব স্কোয়াড তো পৌঁছলো। দেখো, পুলিশ কিন্তু এখনো জানার চেষ্টা করছে কে বা কারা এই বোমাগুলি মজুদ রেখেছিল এবং কোন উদ্দেশ্যে। কারণ এই নাজিরপুর গ্রামেও কিন্তু একাধিকবার এর আগে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে এবং আজও সেই সাত সকালে কিন্তু স্থানীয়রা বাঁশবাগানের মধ্যে বোমা দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ এখনো পর্যন্ত জানার চেষ্টা করছে কোন উদ্দেশ্যে এবং কি কারণে এই বোমাগুলি মজুদ করা হয়েছিল, কোথা থেকে আনা হয়েছিল, রাজনৈতিক কোনো প্রতিহিংসা নাকি অন্য কোনো কারণে এই বোমাগুলি মজুদ করা হয়েছিল সেই বিষয়ে যেমন খবর তারা তদন্ত শুরু করেছে এবং সিআইডি বোম স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য। তবে যে এই নাজিরপুর গ্রামে এই এখন প্রথমবার এমনটা নয়, এর আগে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময় এই গ্রামে কিন্তু বোমাবাজিতে খুন হওয়ার মতো ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে পুলিশে আরো ভাবাচ্ছে যে এই বোমাগুলি আদতে কি কোন উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এর পাশাপাশি এই রেজিনগরে এই পাশের গ্রাম নাজিরপুর এবং এর পাশেও রয়েছে কিন্তু একটি স্কুল এবং এই স্কুলের পিছনে যেভাবে বোমা রাখা হয়েছিল তাতেও কিন্তু চিন্তা বাড়ছে। আচ্ছা, কেন বলো তো বারংবার মুর্শিদাবাদে এরকম ভাবে বোমা গুলি, মানে প্রশাসনের নজরদারি কি কোথাও একটা গাফিলতি রয়েছে? দেখো, প্রশাসনের গাফিলতি যদি বলা যায় তাহলে কোথাও যেন একটা রয়েছে, কারণ যেভাবে বোম উদ্ধার হয় তারপরে কিন্তু প্রশাসনের নজরদারি বাড়ে, কিন্তু বোম উদ্ধারের পর যে তৎপরতা দেখা যায় অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সেরকম তৎপরতা দেখা যায়, কিন্তু তার আগে যে বোমগুলি মজুত করা হচ্ছে, বোমা বাঁধা হচ্ছে, কে বা কারা বাঁধছে কে বা কারা এই বোমাগুলো মজুত করলো, নজর থাকবে আমাদের। মুকুন্দপুরে দম্পতির রহস্য মৃত্যু, বাড়িতেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দুটি আলাদা ঘরের স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার ঘিরে রহস্য। ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকতেন ওই দম্পতি। খুনের অভিযোগ দম্পতির মেয়ের। দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ নিয়ে মা বাবা মায়ের উপর অত্যাচার করতো ভাই, এমনটা অভিযোগ করছে দম্পতির মেয়ে। কিন্তু কিভাবে মৃত্যু, তদন্ত করছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। ফের কলকাতায় রহস্য মৃত্যু, এবার মুকুন্দপুর। দুটি ভিন্ন ঘরে, ফ্ল্যাটের দুটি ভিন্ন ঘর থেকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার। দম্পতির একজনের বয়স 66, একজনের 50 পেরিয়েছেন। দীর্ঘদিন ধরে ছেলে এবং ছেলের বউ অত্যাচার চালাতো বলে অভিযোগ মৃত দম্পতির মেয়ের। ইতিমধ্যেই পুলিশ সব কিছুর তদন্ত করছে। তবে যেটা জানা যাচ্ছে যে দুটি ভিন্ন ঘর থেকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং তার আগেও ছেলে এবং বৌমার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন এই দম্পতি। সেক্ষেত্রে এই রহস্য মৃত্যু একাধিক বিষয়কে উস্কে দিচ্ছে। মৃত দম্পতির মেয়ে অবশ্য দাবি করছেন ছেলে অর্থাৎ তার ভাই এবং ভাইয়ের বউ দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছিলেন, তাই তারা এটাকে নিছকই আত্মহত্যা হিসেবে দেখতে নারাজ। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। চারজন থাকতো, মা বাবা এবং ভাইয়ের বউ। নিত্যদিন খুব অত্যাচার করতো মা বাবার ওপরে, আর মানে টর্চার করতো, খাওয়া পড়া দিত না, পয়সা করে দিত না, ওষুধ দিত না খাওয়া পড়ার। আর এখানে পার্টির লোকদের জানাতো যে এই দেখুন ফলস ওষুধ দেখিয়ে, যে এই দেখুন আমি ওষুধ দিচ্ছি, এই বলে নিত্যদিন টর্চার করতো। বউ ধরে মারধর করতো, ছেলে ধরে মারধর করতো, ছেলে ধরে দেয়ালে মাথা ঠুকে মেরে বলতো তোর মা গেছে নিমতলার ঘাটে, তোদেরকেও আমি পাঠিয়ে দেবো। ওনাদেরকেও উদ্ধার করা হয়েছে। দুজনকে ডাইনিংয়ে দিয়েছিলেন বাবা গলায় দড়ি, আর ঘরের ভিতরে মা দিয়েছেন গলায় দড়ি। এবং আমি কালকে 1:45 থেকে 2টোর মধ্যে ফোন করি
কালকে নাকি সকালে ওদের অশান্তি হয়েছে, মারধর করে গেছে ছেলে বউ। আমি চাই ওদের যাতে যাবজ্জীবন জেল হয়ে যাক, ওরা যাতে এটা থেকে ছাড় না পায়। ওরা রীতিমতন খুনি করেছে, ষড়যন্ত্র করে। এটা একদিনের টর্চার নয়, এটা 1 বছর ধরে টর্চারটা ওদের করেছে। করতে করতে পাড়া প্রতিবেশী সবাইকে ডেকেছে, সবাইকে করেছে, কিন্তু কোনো মীমাংসা হয়নি। পার্টি ডেকেছেন, মানে মিটিং ডেকেছেন, ওনারা বলেছেন, মা মানে অ্যাডজাস্ট করতে চেয়েছেন বউকে, যে দেখো যা হবার হয়ে গেছে। বউ মানতে চায়নি, না তোমরা আমাদের মান সম্মান নষ্ট করে দিয়েছো পাড়ার মধ্যে, আমরা তোমাকে আর মেনে নিতে পারবো না, খাওয়া পড়া দিতে পারবো না, ওষুধ দিতে পারবো না, তোমাদেরটা তোমরা দেখে নাও। আরো 8 জেলায় সভাপতি ঘোষণা করল বিজেপি। 7 জেলাতেই নতুন সভাপতি বিজেপির। বীরভূমে পুরনো মুখেই আস্থা। বীরভূমের জেলা সভাপতি পদে থাকলেন ধ্রুব সাহা। আলিপুরদুয়ার, হাওড়া গ্রামীণ, ডায়মন্ড হারবার, বহরমপুর, বিষ্ণুপুর, বোলপুর, মেদিনীপুরে জেলা সভাপতি বদল। বিষ্ণুপুর ও আলিপুরদুয়ারে জেলা সভাপতির পদ থেকে সরানো হলো 2 বিধায়ককে। অমরনাথ শাখা ও মনোজ টিগ্গার জায়গায় নতুন সভাপতি। আরো 8 জেলায় সভাপতি ঘোষণা করলো বিজেপি। নজর এই মুহূর্তের আরো একটি বড় খবরের দিকে। কোথায় কোথায় কে কে বদল হলো এবং কে কে থেকে গেল, চলুন চটপট একবার আপনাদেরকে সেই তালিকাটা আপনাদের সামনে রাখছে এই মুহূর্তে। 7 জেলাতেই কিন্তু নতুন সভাপতি বিজেপির। যেমন বীরভূম, সেখানে পুরনো মুখে আস্থা রাখছে। বীরভূমের জেলা সভাপতি পদে থাকলেন ধ্রুব সাহা। আলিপুরদুয়ার, হাওড়া গ্রামীণ, ডায়মন্ড হারবার, বহরমপুর, বিষ্ণুপুর, বোলপুর, মেদিনীপুর জেলা সভাপতিতে বদল হয়েছে। বিষ্ণুপুর ও আলিপুরদুয়ারে জেলা সভাপতির পদ থেকে সরানো হলো 2 বিধায়ককে। অমরনাথ শাখা ও মনোজ টিগ্গার জায়গায় নতুন সভাপতি। শুধুমাত্র ধ্রুব সাহাতে আস্থা রাখা হলো, কিন্তু বাকি সব জায়গায় বদল। এবার একটু লোকসভায় নজর রাখতেই হচ্ছে, তার কারণ ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পেশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। আর এরপরই বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। লোকসভায় রিজিজুর দাবি, বিরোধীরা বিল নিয়ে ভুল তথ্য এবং গুজব ছড়াচ্ছেন। মোদি নাচকালে সংসদ ভবন ওয়াকফ সম্পত্তি হতো, তার আরও দাবি ধর্মীয় বিষয় হস্তক্ষেপ করছে না বিল। রিজিজুর বক্তৃতার সময় বিলের বিরোধিতায় স্লোগান বিরোধী সাংসদদের। আর এই বিল সংবিধানকে অবজ্ঞা করতে চায়, পাল্টা দাবি করছে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। दिल्ली के अंदर में हमारा सीजो कॉम्प्लेक्स है, पार्लियामेंट बिल्डिंग है, कई प्रॉपर्टीज है, और इसको वक्फ बोर्ड, दिल्ली वक्फ बोर्ड ने क्लेम किया कि ये वक्फ प्रॉपर्टीज है। उसके बाद ये केस चल रहा था अदालत में। उस समय यूपीए सरकार ने पूरा सारा जमीन को डी नोटिफाई करके वक्फ बोर्ड को दे दिया। 123 प्रॉपर्टी। अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं, ये पार्लियामेंट बिल्डिंग, इसको भी क्लेम किया जा रहा था। एयरपोर्ट, बसंत विहार, और अगर नरेंद्र मोदी जी का सरकार नहीं आते, अगर यूपीए का सरकार कंटिन्यू रहता, तो क्या क्या बिल्डिंग को डी नोटिफाई किया जाना था। 100 आपका ही आग्रह था कि कमिटी, ज्वाइंट पार्लियामेंट्री कमिटी बने। अगर कमिटी ने कोई बदलाव ही नहीं करने हैं तो ये कांग्रेस जैसी कमिटियां नहीं, हमारी लोकतांत्रिक कमिटी है मान्यवर, जो दिमाग चलाती है। कांग्रेस के जमाने में कमिटियां होती थी जो थप्पा लगाती थी। हमारी कमिटी चर्चा करती है, चर्चा के आधार पर विचार करती है और परिवर्तन करती है। अगर परिवर्तन को स्वीकार ही नहीं करना है तो कमिटी काहे को लिए है भाई। সংখ্যালঘুদের পক্ষে রয়েছে না রয়েছে সেটা দেশের মানুষ জানে। এই বাংলার আজকে বিজেপির নেতারা কি ধরনের মন্তব্য করছে, হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি যে ধরনের চেষ্টা করছে, তো কখনোই প্রত্যাশিত নয়। আমরা সর্বতভাবে দেশের ঐক্য, সংহতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে। আমরা সে ব্যাপারে লোকসভার ভেতরে হোক বাইরে হোক সারা দেশে প্রতিফলন সৃষ্টি করতে চাই আমাদের প্রক্রিয়ার মধ্যে। ये बिल आज इस संविधान के इस जो मूल जो ढांचा है उस पर आक्रमण है। इस सरकार का इस बिल के द्वारा 4 इनके मूल उद्देश्य। पहला मूल उद्देश्य है
कि संविधान को कमजोर करना, टू डाइल्यूट द कॉन्स्टिट्यूशन। इनका दूसरा उद्देश्य है भ्रम फैलाना, टू डिफेम द माइनॉरिटी कम्युनिटीज ऑफ इंडिया। इनका तीसरा उद्देश्य है टू डिवाइड द इंडियन सोसाइटी। हमेशा एक हमारे बीच में एक लिटिगेशन चलता रहे, मसला और बढ़ता जाए, ये उनका उद्देश्य है। और चौथा इनका उद्देश्य डाइल्यूट, डिफेम, डिवाइड, और चौथा इनका उद्देश्य है टू डिसएनफ्रेंचाइज द माइनॉरिटी कम्युनिटीज। বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, গ্রেফতার 3 তৃণমূল কর্মী। খুনে এফআইআর এ নাম থাকা 3 অভিযুক্ত গ্রেফতার। বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, গ্রেফতার করা হয়েছে 3 জনকে। এবং এই মুহূর্তের বড় খবর, তৃণমূল কর্মী খুনে এফআইআর এ নাম থাকা 3 অভিযুক্ত গ্রেফতার। তারা কারা, কিন্তু কি কারণে খুন হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই সবথেকে বড় প্রশ্ন। কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে একেবারে পার্টি অফিসের সামনে খুন করা হয়েছে, গুলি করে খুন। আর যে কজনের অর্থাৎ যে 3 জনের নাম এফআইআর এ ছিল সেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তের সবথেকে বড় খবর। কিন্তু কি কারণে এই তৃণমূল কর্মী, কাউন্সিলর ঘনিষ্ঠ এই তৃণমূল কর্মী বেলঘড়িয়া একেবারে তৃণমূল পার্টি অফিসের সামনে খুন হলেন, মোটিভ কি ছিল এই 3 জনের যাদেরকে গ্রেফতার করা গেছে, যে 3 জনের নাম ইতিমধ্যেই ছিল? সৌরভের কাছ থেকে জানার চেষ্টা করবো। সৌরভ, এখন অবধি কি খবর? দেখো, পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যে এই ঘটনার জেরে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই 3 জন কারা? পুলিশ সূত্র যেটা খবর, যে সিসি ক্যামেরার ফুটেজ যেটা পাওয়া গিয়েছে, অর্থাৎ এই ঘটনাস্থল থেকে রাজীবনগরের যে ব্রিজ রয়েছে, ছোট পুল রয়েছে, সেই ছোট পুল সংলগ্ন এলাকায় একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সেখান থেকে 2জনকে চিহ্নিত করা গিয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরেকজনকে ধরা হয়েছে। পুলিশের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে তাদের নাম পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। তবে আমরা সূত্র মারফত যেটা খবর পাচ্ছি যে এই সিসি ক্যামেরার ফুটেজে অভি এবং রিজু এই নামের 2 জন যুবককে দেখা গিয়েছে। আর সুশান্ত রায়, যার সঙ্গে রেহানের বিবাদ ছিল বলে রেহানের মা অভিযোগ করেছেন, এবং সেই যে বিবাদ ছিল সেটা সুশান্তর পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারাও স্বীকার করেছেন। সেই সুশান্ত দাসকেও জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। সুশান্ত দাসের ভাইজি পায়েল সরকার, তিনি সুশান্ত রায়ের ভাইজি পায়েল সরকার, তিনি আমাদের জানিয়েছিলেন যে পুলিশ এসে সুশান্ত রায়ের মোবাইল টাওয়ার খতিয়ে দেখেছিল, মোবাইল টাওয়ারের লোকেশন চেয়েছিল, তিনি কোথায় কোথায় ছিলেন সেগুলো জানতে চাওয়া হয়েছিল, এবং তারপর তার মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হয়েছে। এখন সেই সুশান্ত রায় এবং যে 2 জন যুবককে দেখা গিয়েছিল অভি এবং রিজু, তাদেরকেই গ্রেফতার করা হয়েছে কিনা সেটা পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশের তরফে এখনও সেই আনুষ্ঠানিকভাবে সেই নামগুলো প্রকাশ্যে আনা হয়নি। তবে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এটা কিন্তু নিশ্চিত। সৌরভ, পুলিশ এখনো পর্যন্ত যেহেতু নাম সামনে আনেনি, কিন্তু খুনের মোটিভ কি বা কি কারণে খুন সেই বিষয়গুলো কি সামনে এসছে? দেখো, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তা যিনি ঘটনাস্থলে এসেছিলেন, তিনি কিন্তু স্পষ্টই জানিয়েছেন এর মধ্যে একটা প্রমোটিংয়ের বিষয় রয়েছে। অর্থাৎ সেখানে জমি সংক্রান্ত একটা বিবাদ চলছিল, এবং সেই জমি বিবাদ কার মধ্যে চলছিল? রেহানের মায়ের বক্তব্য হচ্ছে জমি বিবাদ চলছিল সুশান্ত দাসের সঙ্গে রেহান এনায়াতুল্লাহ। সেখানকার যারা আশেপাশের প্রতিবেশী রয়েছেন তারাও বলছেন যে কেউ সুশান্ত দাসের হাত ধরে, সুশান্ত রায়ের হাত ধরে সেখানে এসছেন, কেউ এসছেন রেহানের হাত ধরে, কিন্তু সেটা রেল লাইন সংলগ্ন জমি, সরকারি জমি। সেই জমিতে একেবারে দেখা যাক জিজ্ঞাসাবাদে আসলে কোন কারণটা উঠে আসে, নজর থাকবে। ধন্যবাদ সৌরভ। বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী খুনের আরেক তৃণমূল কাউন্সিলরের দিকে আঙুল। জমির দালালির বখরা নিয়ে বিবাদের জেরে খুন অভিযোগের তীর উত্তর দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর সুজয় দাস ও তার অনুগামী সুশান্ত রায়ের বিরুদ্ধে। রেহানের সঙ্গে গন্ডগোল ছিল স্বীকার করেছেন সুশান্ত স্ত্রী ও ভাইজি। অভিযুক্ত কাউন্সিলরের প্রতিক্রিয়া মেলেনি। जैसे कि उससे 1-2 लाख रुपया लेके 1-2 लाख रुपया लेके और उसको बोला कि हम पारा में तुम्हारा जगह देंगे। उसको जगह नहीं दिया। वो रेहान के बोला कि हमको रेहान
गरीब आदमी है, पैसा 40 लाख रुपया लेके हमको जगह नहीं लिखा है और नहीं दिया। तो रेहान बोला कथी उसको घर बाड़ी तुम ले लो, उसको बोलो पैसा देने के लिए, यही सबसे दुश्मनी था। जमीन ही गंडगोल। हाँ जमीने गंडगोल, जमीने गंडगोल। हाँ हाँ तो हमार तो सभी आदमी बेहोश हो गलम। वही तो हमार चालाक छिलो वही पता शांत छिलो। अब हमरा কি চাইছেন আপনি এখন? আমি চাইছি কতি এক পুরোকে অ্যারেস্ট কিলো।